হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ধূসর ঠান্ডা চোখে তাকিয়ে আছে, না কিছু বলছে না কিছু বোঝাচ্ছে। হয় না বরফের মতো কিছু শীতল দৃষ্টি যা দেখলে হাত বা বিবশ হয়ে আসে। পিউয়ের বুক ধরফর করছে। তানহা কখন উঠে গেল পাশ থেকে? উনিই বা এসে বসলেন কখন? কোনো পর্যায়ের বেআক্কেল হলে একটা মানুষ কিচ্ছু টের পায় না। বাকি সব ঠিক ছিল, কিন্তু বাসর আর বাচ্চা কাচ্চা, এসব কথাবার্তা শুনলে তার মান ইজ্জত ছি ছি। পিউ প্রার্থনা করে ভূমণ্ডল দুভাগ হয়ে যাক, যা দেখছে মিথ্যে হোক সব। এমন খুরের মতো চাউনি থেকে রেহাই পাক সে। দিকন্দিত মাটির ভেতর টুপ করে ঢুকে যাওয়ার ক্ষমতা আসুক। এই যে ধূসর ভাই এইভাবে তাকিয়ে আছেন, এতে তো আরও গুলিয়ে ফেলছে সব। তার সব রাগ গিয়ে নির্দোষ তানহার উপর বর্তাল। হতচ্ছাড়ি মেয়েটা যাওয়ার সময় বলবে না? ধূসর আচমকা উঠে দাঁড়াল। লোহার চেহারটা হালকা নড়ে উঠল তাতে। পিউয়ের চোয়াল ঝুলে পড়ে। আরও একবার বক্ষপট ধক করে ওঠে ওকে নিজের দিকে এগোতে দেখে। সে যত্র পিছিয়ে যেতে চাইল। পায়ের কাছে 3 পিসের লম্বা ছড়ানো ওড়নাটায় জুতো বেঁধে আবার ধপ করে বসে পড়ল। ধূসর ওকে আড়াল করে ওর দিক ফিরেই দাঁড়াল। চোখ দুটোতে জলজ বলে দুষ্টুমি, অথচ চিবুকটা অঙ্গুর। ভাবখানা এমন ভীষণ চটেছে সে। পিউ ধোপ গিলল। ধূসর ভাই তো ওকে ভালোবাসেন, তাহলে এসব কথাবার্তার জন্য টর খাওয়ার সুযোগ নেই। কিন্তু বেহায়াপনার জন্য একটা খেতেই পারে। যার হাত ধরে 2 কদম হাঁটা হলো না, একে অন্যের দিকে সেকেন্ড খানেকের বেশি চেয়ে থাকা হলো না, হয়নি ভালোবাসার কথা বলা, সেই কবে একটা চুমু খেয়েছিলেন পিঠে, তার সাথে বাসর অবধি ভাবা। পিউ কুণ্ঠায় মরে যাচ্ছে। ধূসর এমনভাবে দাঁড়াল যেন ফাঁকফোকর থেকেও তার পালানো বন্ধ। অসহায় বনে বসে থাকে সে, অপেক্ষা করে ক্ষীণ কণ্ঠের ঠোর কিছু শোনার। এক্ষুনি হয়তো ধমকাবে, রেগেমেগে বলবে, তোর কি লজ্জা নেই পিউ? এত বেহায়া তুই? পিউয়ের আদল সংকীর্ণ। নিচু অক্ষিপর তাক করল বিনম্র গতিতে। ধূসর পাঞ্জাবি গলিয়ে সাদা প্যান্টে হাত ভরল। ঘাড়টা চলে এলো একদিকে। পাতলা শক্ত ওষ্ঠযুগল নেড়ে কিছু শোনাতে যাবে, এর মধ্যেই স্টেজ থেকে কান্নার বিগলিত স্বর ভেসে আসে। চকিতে তাকাল ওরা। পুষ্পকে জড়িয়ে ধরে মিনা বেগম হাউমাউ করে কাঁদছেন। এই দৃশ্যে নিমিষে ঘুরে গেল মনোযোগ। পিউ ভুলে গেল লজ্জা, ধূসর ভুল সব কিছু। দুজন ত্রস্ত পায়ে ছুটল সেদিকে। আমজাদ সিকদার পেছনে দুহাত বেঁধে স্ত্রীর দিক চেয়ে আছেন। চোখে মুখে এক আকাশ বিরক্তি। ভ্রু দুখানা নেত্রোদয়ের নিকট আটঘাট বেঁধেছে। চাউনির আকার ছোট হচ্ছে ক্রমে। এই হঠাৎ কান্নার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না তিনি। আগামী 2 বছর মেয়ে তাদের বাড়িতেই থাকবে। যেদিন যাবে সেদিন দলে একটা কথা ছিল। তাহলে আজকে এই ফ্যাচফ্যাচ করে কাদার মানে কি? অথচ মিনার দেখাদেখি কান্নাকাটি শুরু করলেন বাকি 3 জন। সুমনা আস্তে ধীরে দলেও, জবা আর রুবার গলা বেশ জোরে শোনা যাচ্ছে। পুষ্পও থেমে নেই, সে আরও কয়েক ধাপ এগিয়ে। সব তো ঠিকই ছিল, মিনা বেগম আচমকা কেঁদে ওঠায় সে চুপ থাকতে পারল না। কান্না একেবারে উগলে বেরিয়ে এলো। যারা খেতে বসেছিল ঝড়ের মতো শোষ শব্দের কান্না শুনে ত্রস্ত এপাশে এসে দাঁড়িয়েছে। গিন্নিরা কাঁদছেন আর কর্তারা হা করে দেখছেন। মাথার উপর দিয়ে সবটা গত হচ্ছে প্রায়। আফতাব আশেপাশে তাকালেন, বেয়াই বাড়ির আশ্চর্যজনক দৃষ্টিগুলো হজম করে মুখটাকে বড় ভাইয়ের দিক এগোলেন। আস্তে করে বললেন, এভাবে কতক্ষণ কাঁদবে ভাইজান? থামাতে হবে তো। আমজাদ সিকদার শ্বাস ফেললেন। কানায় কানায় বিদ্বিষ্ট সে। বললেন, তোমার ভাবির আক্কেলটা দেখলে? এই কান্নাকাটি সেই শুরু করল না? মেয়ের সাথেই যাচ্ছে, তাহলে কাঁদছে কেন? ভাইজান, মেয়ে যার কষ্ট তার। ভাবি হয়তো 2 বছর পরের কষ্টটা আজই অনুভব করছেন। মায়ের মন কে বোঝে? তিনি কিছু বললেন না। স্টেজের দিক এগোতে গেলেন, এর আগেই সেখানে উঠল ধূসর। ওকে দেখেই থেমে দাঁড়ালেন আমজাদ। ভাইকে বললেন, আমার যাওয়ার আর দরকার হবে না। বংশের নেতাজি উঠেছেন স্টেজে, ভাষণ দেবেন এখন। তুমি বরং কান খাড়া করে শোনো। বলেই হনহন করে চলে গেলেন কোথাও।
আফতাব সিকদার কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইলেন সেদিকে। তারপর দুপাশে মাথা নাড়লেন, হাসলেনও। ধূসর প্রথমে ইকবালের দিক তাকায়। ছেলেটার দু চোখে অসহায়ত্বের বন্যা। এই যে পুষ্প কাঁদছে সে মলিন দৃষ্টিতে দেখছে। এতক্ষণ সেজেগুজে পরি হয়ে বসে থাকা মেয়ের চোখের কাজলটাও ঠিক নেই এখন। এত দলে তার কষ্ট হয় না বুঝি। ইকবালের ইচ্ছে করল সহস্তে পুষ্পটার চোখের জল মুছিয়ে দেবে। এত মানুষের ভিড়ে পারল না। চুপচাপ বসে রইল। ধূসর মিনা বেগমের পাশে গিয়ে দাঁড়াল। জবা, সুমনা, রুবায়দা, পুষ্প আর তার একটা জটলা বেঁধেছে এখানে। পিউটা মিসিং। ও থাকলে সিকদার বাড়ির নারী সদস্য পূর্ণ হতো। ধূসর আর চোখে তাকায়। পিউ বীরস চেহারায় স্টেজের কোনায় দাঁড়িয়ে। ছলছলে দৃষ্টি এদিকেই। ধূসর আবার চক্ষু ফেরাল। মিনা বেগমের কাঁধে হাত রেখে নরম কণ্ঠে ডাকল, বড় মা। প্রথম ডাক কানে পৌঁছাল না ওনার। তিনি কাঁদছেন। পরনের কাতান শাড়িটার ভাঁজে মিশিয়ে ফেলেছেন মেয়েকে। ধূসর আবার ডাকল, বড় মা। এবারেও কাজ হল না, একজনও মাথা তুলল না। বাধ্য হয়ে কণ্ঠ উঁচু করল সে। কেমন খ্যাক করে বলল, কি শুরু করেছ তোমরা? অমনি কান্না থামে, সবাই তরাক তরাক দৃষ্টি নিক্ষেপ করে। ধূসর পুষ্পর হাত দুটো প্রথমে সরাল মায়ের থেকে। বলল, তুইও কি বাচ্চা হয়ে গেলি? শ্বশুর বাড়ি যাবি কবে, আর কাঁদছিস এখন? ম্যাচিউর পুষ্পর থেকে এসব আশা করা যায়? পুষ্প মাথা নামিয়ে নিল। পাল অল্প। একবার ইকবালের দিক চাইতেই সে সহায়হীনভাবে ইশারা করল। নীরবে বোঝাল, কেদোনা মাই লাভ। মিনা আঁচলে মুখ চাপলেন। গুনগুন শব্দ হল। বাকিরা চোখ মুছছে। ধূসর বলল, কোথায় তোমরা মা? মেয়েকে সামলাবে তা না নিজেরাও তাল মেলাচ্ছ? কেউ উত্তর দিল না। ধূসর মিনার দুবাহু ধরে নিজের দিক ফিরিয়ে শুধাল, এসব কি হচ্ছে বড় মা? তিনি আবার কেঁদে উঠলেন, ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা। মেয়েটা আজ হোক কাল চলে তো যাবে। আমি যেন এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সময়টা। আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে এতে। পুষ্পর কান্না থামতে গিয়েও আবার বাড়ল। মায়ের কথায় গা হল অশ্রুজল। মমতাহীনা এ পর্যায়ে স্টেজে পা রাখলেন। মিনাকে আগলে ধরে বললেন, মেয়ে চলে যাবে এমন কেন ভাবছেন আপা? ও বুঝি আর আসবে না? কাছেই তো দুটো বাড়ি। ওর যখন ইচ্ছে হবে বা আপনার যখন মন চাইবে ছুটতে চলে যাবেন। মিনা বেগম তাও কাঁদলেন। তবে শব্দ হল না। ধূসর তার মাথাটা বুকের সাথে চেপে ধরে বলল, এত কাদার কিছু হয়নি। পুষ্প শ্বশুর বাড়ি গেলে যাক, আমরা কি নেই? তোমার আরেক মেয়ে নেই? মিনা বেগম কান্নার মধ্যেই বিড়বিড় করে বললেন, পিউটাও তো বড় হয়ে পরের ঘরে যাবে রে ধূসর। আমার একটা মেয়েও আমার কাছে থাকবে না। ধূসরের ঠোঁট অদ্বয় অমনি এক পাশে উঠে গেল। ভীষণ চতুরের ন্যায় দেখাল হাসিটা। কোনায় দাঁড়ানো পিউয়ের দিকে তাকাল নিষ্প্রভ নেত্রে, ভাবল, তোমার ছোট মেয়েকে সারা জীবন তোমার কাছেই রাখব। সেই ব্যবস্থা করতে ধূসর আছে। বরযাত্রী বাড়ি ফিরেছে। প্রস্থান নিয়েছে দূর দূরান্ত থেকে আসা সকল অতিথি। পুষ্প আর ইকবালকে একসাথে নিয়ে সিকদার বাড়ি এসেছেন সকলে। যেহেতু কাবিন, বর আজকের রাত মেয়ের বাড়িতেই থাকবে, এক ঘরে। বিষয়টা নিয়ে ইকবাল বুক ফুলিয়ে আছে। তার চেহারা হাসি হাসি বেশ। সে নিশ্চিন্ত থাকলেও পুষ্প অস্থির ভীষণ। এক বাড়ি লোকের মধ্যে বর নিয়ে একটা ঘরে ও রাত পার করবে কি করে? সকালে উঠে মুখী বা দেখাবে কিভাবে? এ বাবা, লজ্জা করবে না? পুষ্প সেই চিন্তায় ফ্যাসফ্যাস করেছে সারাপথ। তাদের গাড়ির সামনের সিটে সাদিফ, তার পাশে ড্রাইভার। রাদিফ আছে পুষ্পর পাশে। তবে ছেলেটা ঘুমে সিটের সঙ্গে লেগে গিয়েছে। পুষ্প ওর মাথাটা নিজের কাঁধে এনে রাখল। সেই সময় ইকবাল পুষ্পর হাত মুঠোবন্দি করে শক্ত করে। পুষ্প ছাড়াল না। ইকবাল গুনগুন করে গান ধরল, বেশরমের মতো, আজ ফির তুমসে পেয়ার আয়া হ্যায়। পুষ্প লজ্জায় আইঢাই করে ওঠে। গোল গোল চোখে সাদিফের দিক চায়। তার দোকানে হেডফোনের দুটো মাথা গোজা দেখে স্বস্তির শ্বাস ফেলে। সাদিফ কাল থেকে বেশ চুপচাপ। তবে গাগতর পদয়ুগল জিরোয়নি। বলতে গেলে একদিনের চাইতেও অধিক তৎপর হয়ে সে কাজ করেছে আজকে। ক্যাটারিং-এর লোকজন থাকা সত্ত্বেও নিজে আগ বাড়িয়ে খাবার পরিবেশন করেছে। বিষয়টা দৃষ্টিনন্দিত। বড়রা মুগ্ধ হয়েছেন।
কিন্তু ভেতরের গল্পটা অন্য। গতকাল থেকে একজনের মুখোমুখি হওয়া থেকে বাঁচতেই এই আপ্রাণ চেষ্টা তার। সাদিফ জানলায় ঠেস দিয়ে বাম হাতে থুতনি ঘষল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের চিত্রপট। কেমন ঝড়ের গতিতে একটা মেয়ে আছড়ে পড়েছিল তার বক্ষস্থলে। তারপর তার ধুকপুকানি রেশটা সারারাত বহাল ছিল। আজ অবধি কোনো নারী এত কাছে আসেনি। পিউয়ের হাত ছাড়া স্পর্শ করেনি কোথাও। সেখানে সোজাসুজি বুকে। সাদিফ চোখ বুজে খুলল। চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির হাতায় ঘষে ঘষে আবার পড়ল। এরকম হচ্ছে কেন আজকাল? যা চাইছে তা ঘটছে না। যা থেকে দূরে যেতে চায় এড়িয়ে যাবে তাই হচ্ছে। কি অর্থ এসবের? মিনা বেগম আগেভাগে মেয়েগুলোকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে পাঠিয়েছেন সুমনাকেও। ওনারা মেয়ে জামাই নিয়ে পৌঁছানোর আগেই সবাই যেন ঘরটা সাজিয়ে ফেলে। হয়েছেও তাই। এক একজন ফিরে জামাকাপড় ও ছাড়েনি। দেয়ালে, গ্রিলে, খাটের কাঠে সব কিছুতে কাঁচা ফুল লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। বিপাকে পড়েছে মৈত্রী। তার লেহেঙ্গা বারবার পায়ে বাঁধছে। সেন্টারে কয়েকবার মুখ বরে পড়তেও পড়েনি। তার ঝড়টা গত হয়েছে পিউয়ের উপর থেকে মেয়েটা পিলারের সাথে যেই বাড়ি খেল। বাংলা সিনেমা হলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ত নির্ঘাত। 1 ঘন্টা পর উঠে আকাশ বাতাস দেখে বলতো, আমি কে? তোমরা কারা? মৈত্রী ফিক করে হেসে দিল এসব ভেবে। পিউ ভ্রু কুচকে চেয়ে বল, কি হয়েছে? সে ত্রস্ত দুপাশে মাথা নাড়ে। ঠোঁটের হাসিটা তখনও বহাল। সুমনা বেগম কোমর থেকে আঁচল ছেড়ে বললেন, আমার শেষ। তোমাদের কতদূর? মারিয়া বিছানা থেকে লাফ দিয়ে মেঝেতে নেমে দাঁড়াল। বিশাল দায়িত্ব সারার ন্যায় শ্বাস টেনে বলল, হয়ে গিয়েছে। এর মধ্যে গেটের কাছে একের পর এক গাড়ি থামার শব্দ আসে। সবাই চোখ বড় বড় করে একে অপরকে দেখল। সমস্বরে চিল্লিয়ে বলল, এসে গেছে। হুলস্থুল বাঁধিয়ে সিঁড়ি বেয়ে নামল ওরা। শুধু পিউ গেল নিজের ঘরে। ধূসরের সামনে থাকতেও তার লজ্জা করবে এখন। তখনকার কথা যতবার মাথায় আসে মিশে যাচ্ছে মাটিতে। বারবার জিভ কেটে ঘাড় নাড়ছে দুদিকে। এরকম পরিস্থিতি জীবনে আর না আসুক আল্লাহ। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। সবাই জামাকাপড় পাল্টে একটু স্বস্তির শ্বাস ফেলেছে। নিজেদের মতো করে ঝেড়েছে ক্লান্তি। ইকবাল উসখুস করছে। আপাতত সে বসে আছে বসার ঘরে। সামনে এক ঝাঁক মুরব্বিদের ভিড়। তাকে ঘিরেই বসেছেন সকলে। গল্প গুজবে পরিবেশ মাতানো। অথচ ধারে কাছে তার বইয়ের টিকিটিও নেই। আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবে? ইকবাল আশেপাশে তাকাল। ধূসর কাজে ব্যস্ত। একই রকম ব্যস্ত সাদিফও। দুজনেই পরনের মোটা পাঞ্জাবি পাল্টে পাতলা দেখে টি শার্ট চড়িয়েছে। ইকবালের ঠোঁট অদ্বয় উল্টে এলো। অসহায় নেত্রে পুরু শেরওয়ানির দিক তাকাল নিজের। সারা গা ঘাড় চুরচুর করছে। কখন যে পাল্টাবে এটাকে? সাদিফ কাচের প্লেট দিয়ে উঁচু স্তম্ভ বানিয়েছে। এগুলো সব ক্যাটারিং এর গতকাল গায়ে হলুদের জন্য ব্যবহার করা হয়েছিল ছাদে। রাখা হয়েছিল 3 তলায়। এখন রেখে আসতে হবে নিচে। কাল সকালে এসেই নিয়ে যাবেন ওনারা। সাদিফ বুকের সঙ্গে প্লেটগুলো লাগিয়ে সিঁড়িতে দাঁড়াল। আস্তে আস্তে পা চেপে নামল। কয়েক ধাপ নেমে এসেও গন্ডগোল লেগেছে। অল্প নড়াচাড়ায় ওপরের প্লেট পড়তে ধরল ফ্লোরে। সে ভেয়ে পেল বুঝতেই। মার্বেল মেঝেতে পড়লে একটা প্লেটও আস্ত থাকবে কি না সন্দেহ। সাদিফের চোখ দুটো যখন ভিয়ে বিকট থেকেও বৃদ্ধি পেল, সেই মুহূর্তে একজন এসে আঁকড়ে ধরল সব। পড়তে নেয়া প্লেট আগলে রাখল নিজের সঙ্গে। সাদিফ হাঁপ ছেড়ে বাঁচে। কৃতজ্ঞ চোখে চাইল। মারিয়ার মুখটা দেখতেই সেই দৃষ্টি বদলায়। আজ সারাদিনে এই কেবল সামনাসামনি দুজন। হুড়হুড় করে কৃতজ্ঞতা বদলে গেল অস্বস্তিতে। তার চোখে মুখের জেগে ওঠা স্পষ্ট কুণ্ঠা, অপ্রতিভ ভাবমূর্তি বুঝে নীল মারিয়া। পরিষ্কারভাবে দেখতে পেয়েছে সে। শুধু মিহি কণ্ঠে বলল, সাবধানে।